দর্শক বন্ধু, শুধু কোলেস্টেরল নয়, ট্রাইগ্লিসারাইডস বেড়ে যাওয়া আমাদের শরীরের জন্য কিন্তু সমানভাবে ক্ষতিকর। কিন্তু একটা বিষয় আমরা অনেকেই হয়তো জানি না, যে অতিরিক্ত ট্রাইগ্লিসারাইডস বাড়াতে পারে ডায়াবেটিসের ঝুঁকি। হ্যাঁ, আমরা অনেক সময় জানি যে ডায়াবেটিস হলে ট্রাইগ্লিসারাইডস বাড়তে পারে, কিন্তু যাদের দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ট্রাইগ্লিসারাইডস রয়েছে তাদের কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি বাকিদের তুলনায় বেশি। এই বিষয়টা জানতে হবে। অনেক খুঁটিনাটি আলোচনা আছে, অনেকগুলো প্রশ্ন আছে। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। আমি স্যারের কাছে যাবো, আপনাদের অনেক প্রশ্ন আছে জানি, সেগুলোর উত্তর পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি আজকে যেগুলো আলোচনা করবো তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের আরো একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই চ্যানেলটিতেও আমরা তরুণ প্রজন্মের স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি আপনাদের জন্য, সেটাকেও সাবস্ক্রাইব করে রাখুন। আসুন আজকে আলোচনা শুরু করবো। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। স্যার, শুরুতে আমরা একটু জানতে চাইবো যে ট্রাইগ্লিসারাইডস কিভাবে ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে, সেটা তো আসবেই, কিন্তু এই ট্রাইগ্লিসারাইডসটা আসলে কি এবং শরীরে এর কাজটা মূলত কি? আমরা যখন লিপিড প্রোফাইল করি, লাইপোপ্রোটিন গুলো দেখি, তখন তার মধ্যে একটা ট্রাইগ্লিসারাইড একটা মেইন জিনিস থাকে। এছাড়া লো ডেন্সিটি, হাই ডেন্সিটি, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন ছাড়াও ট্রাইগ্লিসারাইড বেসিক্যালি একটা ফ্যাট জাতীয় জিনিস, যেটা খাওয়ার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে। যেমন আপনি এলডিএল কোলেস্টেরল খাবার নিয়ন্ত্রণ করে কমাতে অতটা পারবেন না, কিন্তু ট্রাইগ্লিসারাইড ডাইরেক্টলি খাওয়ার উপর এটা রিলেটেড। যেমন আপনি যদি এখন খুব বেশি কার্বোহাইড্রেট খান, মিষ্টি খান, কি হবে, শরীর অ্যাবজর্ব করবে এবং সেটাকে কার্বোহাইড্রেট গুলোকে ফ্যাটে রূপান্তরিত করে ট্রাইগ্লিসারাইড ফর্মে রাখবে। এখনকার মতো যদি এনার্জিতে সেই ক্যালোরি লাগে তাহলে সেটা খরচ হবে, বাকি এনার্জিটা কিন্তু ট্রাইগ্লিসারাইড হিসেবে শরীরের মধ্যে রেখে দেবে, যাতে পরবর্তী ক্ষেত্রে যখন এনার্জি দরকার হবে তখন ট্রাইগ্লিসারাইড ভেঙে এনার্জি পাবে। সুতরাং ট্রাইগ্লিসারাইড এমন একটা ফ্যাট যেটা এসেনশিয়াল ফ্যাট, যেটা শরীরের একটা বাফারিং করে, যে যখন খাওয়া জুটবে না সেই সময় ট্রাইগ্লিসারাইড বার্ন করে বেঁচে থাকেন লোকে। আর অ্যাট দ্য সেম টাইম যারা হাঁটাহাঁটি করেন না, পরিশ্রম বিমুখ, যারা খুব এক্সেসিভ কার্বোহাইড্রেট খায়, যেমন আমাদের ভারতীয় উপমহাদেশে ট্রাইগ্লিসারাইড এত বেশি কেন? আমাদের 80% to 90% ডায়েট হচ্ছে ভাত বা রুটি, মিষ্টি। এগুলো ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয় এবং একটানা বাড়তেই থাকে। সুতরাং খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং লাইফস্টাইলে পরিবর্তন না করলে ট্রাইগ্লিসারাইড বাড়তে থাকে। এবার দেখা যাক নর্মাল ট্রাইগ্লিসারাইড আমরা কাকে বলি। সাধারণত অ্যাডাল্টদের আমরা বলি 149 মিলিগ্রাম পার ডেসিলিটারের তলায় হচ্ছে নর্মাল। 150 থেকে 199 অবধি আমরা মডারেট বা মাইল্ড ট্রাইগ্লিসারাইড বেশি। 200 থেকে 499 কিন্তু মডারেট, আর 500-র উপরে উঠে গেলে সিভিয়ার ট্রাইগ্লিসারাইড বেশি। কিন্তু যদি বাচ্চাদের ক্ষেত্রে আসি, এটা তো অ্যাডাল্টদের মোর দ্যান 16 ইয়ার্স, বাচ্চাদের কিন্তু 50-এর উপর ট্রাইগ্লিসারাইড হলেই আমরা বেশি বলি। খুব রিসেন্টলি আজকে একটা ডেটা পাবলিশ হয়েছে, দেখলাম একটা খবরের কাগজে, 67.5% আমাদের বাঙালি চাইল্ড, তাদের ট্রাইগ্লিসারাইড বেশি। চাইল্ড বলতে আমরা কিন্তু বলছি 16 বছরের তলায় বাচ্চা, যাদের 50-এর বেশি ট্রাইগ্লিসারাইড থাকে। এটা খুব অ্যালার্মিং ডেটা। আমাদের অন্য প্রভিন্সের কিন্তু অনেক ভালো রেজাল্ট। এবার ট্রাইগ্লিসারাইড বেশি হলে কি হয়? ধরুন যাদের মাইল্ড বেশি, অর্থাৎ 200-র মধ্যে রয়েছে, তাদের যদি অ্যাসোসিয়েটেড এলডিএল কোলেস্টেরল বেশি থাকে, অর্থাৎ খারাপ কোলেস্টেরল বেশি থাকে, অথবা ভালো কোলেস্টেরল কম থাকে, তাহলে তাদের হার্টের রিস্ক বেড়ে যায়। সেরকম ভাবে যাদের 199 থেকে প্রায় 200 থেকে
499 অবধি যাদের ট্রাইগ্লিসারাইড থাকে তাদের কিন্তু অলওয়েজ যদি এলডিএল কোলেস্টেরল বেশি থাকে বা এইচডিএল কম থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। প্যানক্রিয়াটাইটিসের ঝুঁকি কিন্তু 300-র উপর ট্রাইগ্লিসারাইড হলেই বেড়ে যায়। আর যাদের সিভিয়ার ট্রাইগ্লিসারাইড বেশি থাকে আমাদের ডেফিনেশন অনুযায়ী 500-র উপর, বেশিরভাগ ক্ষেত্রে তারা জেনেটিক্যালি প্রিডিসপোজড। দেখা যাচ্ছে হেরিডিটারি হাইপারট্রাইগ্লিসারিডেমিয়া। আমরা এরকম বহু পেশেন্ট পাই যাদের 2 গ্রাম ট্রাইগ্লিসারাইড 2000, তাদের কিন্তু প্যানক্রিয়াটাইটিস হয়, অর্থাৎ প্যানক্রিয়াসে একটা ইনফ্লামেশন হয়। সুতরাং ট্রাইগ্লিসারাইড নর্মাল রেঞ্জে রাখাটা অত্যন্ত জরুরি এবং সেই নর্মাল রেঞ্জে রাখতে গেলে কায়িক পরিশ্রম করাটা অত্যন্ত জরুরি এবং খাদ্যাভ্যাসে সামান্য কিছু চেঞ্জ করলে এটা নর্মাল হয়ে যায়, অতটা ওষুধের দরকার পড়ে না। এবার স্যার আমরা আলোচনা করব যে ট্রাইগ্লিসারাইডস বেশি হলে ডায়াবেটিসের ঝুঁকি কেন বেড়ে যায়। একটা জিনিস দেখা গেছে, ট্রাইগ্লিসারাইড যদি, আমি দুটো জিনিস বলি। একজনের ট্রাইগ্লিসারাইড কনস্ট্যান্টলি 200-250-র মধ্যে থাকতো, ধরা যাক তার বয়স 25, সে যখন 45-এ গেল তার দেখা গেল ট্রাইগ্লিসারাইড 350। অ্যাট দ্য সেম টাইম যদি সুগারের HbA1c দেখি আস্তে আস্তে যাদের ট্রাইগ্লিসারাইড বাড়ছে তাদের কিন্তু ডায়াবেটিসের ঝুঁকিটা বেড়ে যায়। তার কারণ কি? বেসিক্যালি ট্রাইগ্লিসারাইড হচ্ছে একটা মার্কার অফ মেটাবলিক সিনড্রোম। খটোমটো লাগছে তো কথাটা, আমি একটু সোজাভাবে বোঝাই। মেটাবলিক সিনড্রোম একটা এন্টিটি যাতে মানুষ লিভারে ফ্যাট জমে, ট্রাইগ্লিসারাইড বাড়ে, সুগার বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে এবং স্থূলত্বের কারণে নাকও ডাকে তাদের। এই সমস্ত মিলিয়ে মেটাবলিক সিনড্রোম। আর সবার মূলে আছে ইনসুলিন রেজিস্ট্যান্স। যাদের ট্রাইগ্লিসারাইড বাড়ে তাদের দেখা যাচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, যার জন্য তাদের ডায়াবেটিসের চান্স অনেক বেড়ে যায়। তারা ইউজুয়ালি মোটা হয়, তাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ খুব জোরে নাক ডাকা থাকে এবং তাদের অন্য প্রবলেমগুলো, স্থূলত্বজনিত প্রবলেমগুলো হয়। কারণ এটা একদিনে হচ্ছে না, এটা হচ্ছে ওভার ইয়ার্স। সে তার লাইফস্টাইল চেঞ্জ করেনি, সে বেশি কার্বোহাইড্রেট খায়, বেশি মিষ্টি খায়, কম হাঁটে, কম কায়িক পরিশ্রম করে। সুতরাং হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া একটা ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টর ফর ডায়াবেটিস। ইভেন এটাও বলা হয় এটা সারোগেট মার্কার ফর ডায়াবেটিক আমাদের ডাক্তারি পরিভাষায়। এবার স্যার একটু আপনি আমাদের বলুন যে খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল এগুলোর মাধ্যমে তাহলে ট্রাইগ্লিসারাইডস কিভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং ওষুধের প্রয়োজনটা কখন হবে এবং কোন পর্যায়ে গিয়ে ট্রাইগ্লিসারাইডস নিয়ন্ত্রণে আনতে পারলে ডায়াবেটিসের ঝুঁকিটাও কমিয়ে ফেলা যাবে। এটা না ছোটবেলা থেকে অভ্যেস করা উচিত। আমি ফার্স্টেই চলে আসি যাদের ট্রাইগ্লিসারাইড 500-র উপরে, তাদের কিন্তু ট্রাইগ্লিসারাইড কমানোর ওষুধ দিতে হবে, কারণ সেটা একটা এমার্জেন্সি। তা নাহলে যে কোনো সময় তারা প্যানক্রিয়াটাইটিসের মতো একটা খারাপ রোগে আক্রান্ত হবে, যাতে প্রাণের আশঙ্কা প্রচুর থাকে। কিন্তু যাদের ধরুন মাইল্ড টু মডারেট হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া, ধরুন এই 200, 250, 300, তার অন্য এলডিএল কোলেস্টেরল বেশি নেই বা অন্য কিছু খারাপ নেই, শুধু ট্রাইগ্লিসারাইড বেশি, তাদের স্ট্রিক্টলি ডায়েটের মধ্যে 70% কার্বোহাইড্রেটের বদলে 50% কার্বোহাইড্রেট করুন। কিছুই না, সকালে আপনি রুটি খাচ্ছেন 2টো, তার বদলে ওটস খেলেন। তাও যদি না জোটে ছাতু খান, ছাতুতে প্রোটিন বেশি থাকে। সুতরাং কার্বোহাইড্রেটকে রিপ্লেস করুন ফাইবার এবং প্রোটিন দিয়ে এবং হাঁটুন। সেটা হচ্ছে ঘাম ঝরানো হাঁটা, 1 ঘন্টা। স্টেপ টেপের ব্যাপারে যাচ্ছি না, 10,000 স্টেপ নিয়ে অনেকেই হাঁটতে পারে আস্তে আস্তে, তাতে কিন্তু ট্রাইগ্লিসারাইড কমবে না। ট্রাইগ্লিসারাইড কমাতে গেলে লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে। এই জন্যই ভারতীয় উপমহাদেশের যে কোলেস্টেরল বা ডিসলিপিডিমিয়া বলে, সেটা হচ্ছে হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া। অন্যদিকে যদি আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাই, যেখানে খাবারে বেশি প্রোটিন, অল্প কার্বোহাইড্রেট, তাদের কিন্তু
এলডিএল কোলেস্টেরলের পরিমাণটা বেশি, ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা কম। সুতরাং পৃথিবীর দুটো পার্টে দুরকম লিপিড প্রোফাইল কাজ করে, যেখানকার যা খাদ্যাভ্যাস এবং যেখানকার যা কায়িক শ্রম তার উপর। এবার স্যার আরেকটু অন্যভাবে আলোচনাটা করি যে ডায়াবেটিস রোগীরা তাহলে এই ট্রাইগ্লিসারাইডস নিয়ন্ত্রণে কি করতে পারেন, বা ডায়াবেটিস রোগীরা অনেক সময় ট্রাইগ্লিসারাইডস নিয়ে চিন্তিত হন না, তারা হয়তো লিপিড প্রোফাইল করেনি না, শুধু সুগারটা চেক করেন, কিন্তু তাদেরও তো ট্রাইগ্লিসারাইডসটা বাড়তে পারে। তো সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের কি করণীয়? আমার তো মনে হয় ফার্স্টে ডায়াবেটিস রোগীদের একটা কথাই জানতে হবে, ডায়াবেটিস এমন একটা রোগ 5টা অর্গান ড্যামেজ করে। একদম জেনে রাখুন, চোখ অন্তত বছরে একবার চোখ দেখাবেন। দ্বিতীয় হচ্ছে হার্ট, একটা ইসিজি একটা ইকো করবেন। থার্ড হচ্ছে লিভার, লিভারে ফ্যাট জমে, লিভারটা দেখুন। কিডনি, প্রোটিন বেরোচ্ছে কিনা দেখুন। আর নার্ভে সেন্সেশনে কোনো ঝিনঝিনানি আসছে কিনা দেখুন। সুতরাং ডায়াবেটিস রোগীরা শুধুমাত্র যে সুগার টেস্ট করে এটা ভুল। ডায়াবেটিস রোগীদের অন্তত পক্ষে ইয়ারলি ইউরিন দিয়ে প্রোটিন বেরোচ্ছে কিনা একবার, লিপিড প্রোফাইলটা চেক করা, আর একটা কিডনি ফাংশন চেক করাটা, আর একটা ইসিজি করাটা ম্যান্ডেটরি। যদি খুব কন্ট্রোল ডায়াবেটিস হয় সেটা আলাদা, কিন্তু এখনো আমার কাছে বহু পেশেন্ট আসে গাদা গুচ্ছের ফাস্টিং ব্লাড সুগার, পিপি ব্লাড সুগার নিয়ে। এটা আমার মনে হয় আস্তে আস্তে অ্যাওয়ারনেস বাড়বে, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমেই সেটা বাড়াতে হবে। এবার স্যার যখন বিষয়টা ট্রাইগ্লিসারাইডস, তাহলে একটু এখানে আপনি একটু বলে দিন যে কোন কোন ধরনের খাবারগুলো একটু এড়িয়ে চলতে হবে। আপনি এতক্ষণ বলেছেন কার্বোহাইড্রেটের পরিমাণ কমানো, আর কোন কোন খাবারগুলো একটু বেশি করে রাখতে হবে, একটু যদি ডিটেইলে বলেন। একদম প্রথমে সকাল থেকে আরম্ভ করা যাক না। সকালে আমরা কি খাই? চা বিস্কুট, ঠিক আছে, চাটা দুধটা দিলেন না, লিকার চা খেলেন। বিস্কুটটাও দেখবেন আজকালকার দিনে অনেক বিস্কুট পাওয়া যায় যেটাতে ক্যালোরি খুব কম থাকে, ইসবগুলের ভুসি থাকে বিস্কুটের মধ্যে। হেলদি বিস্কুট খেতে ভালো লাগে না, কিন্তু 365 দিনের মধ্যে 360 দিনে ওই বিস্কুট খান। 5টা দিন পুজোর জন্য না হয় রেখে দিন অন্য বিস্কুট। এবার চলে আসুন ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমরা কি করি? আমরা রুটি তরকারি খেয়ে বেরিয়ে পড়ি, কিন্তু যদি কেউ বাড়িতে ডালিয়া করে দিতে পারে যাতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি, যেখানে ডালিয়া করার স্কোপ নেই সেখানে ওটস অথবা 2 থেকে 3 চামচ ছাতু গুলে খেয়ে বেরিয়ে গেল, কারণ তখন তাকে বেরোতে হবে, খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, তখন সেই জায়গাটায় সেটা করলো। অ্যাভয়েড করুন পেস্ট্রি, আইসক্রিম ভীষণ লোভনীয়। নাম্বার 3 হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, যে কোনো কালো হোক সাদা হোক যে কোনো রকম কোল্ড ড্রিঙ্কস। নাম্বার 4 অ্যাভয়েড করতে হবে ইয়ং জেনারেশনকে, অ্যালকোহল ট্রাইগ্লিসারাইড অত্যন্ত তাড়াতাড়ি বাড়িয়ে দেয়, আর স্মোকিং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। সুতরাং আর ফাস্ট ফুডের মধ্যে যে কোনো পিৎজা বলুন, বিরিয়ানি বলুন, তাহলে কি আমরা কিছুই খাবো না? সারাদিন চলবে তাহলে কি করে? সকালে ডালিয়া খেলেন, দুপুরে রুটি খেলেন, রাতে নয় ভাত ডাল তরকারি খেলেন, এবার কেউ খেতে পারে? হ্যাঁ, সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন আপনি বিরিয়ানি খান, আমি আপত্তি করব না, কিন্তু বিরিয়ানিতে ওই ভাতের পরিমাণটা অনেক কম খান। আর যদি বেশি খেয়ে ফেলেন, আপনি পরের খাবারটা স্কিপ করে যান। কোনো কারণে যদি বেশি খেতে হয়, আপনি ওয়ার্কআউটটা সেদিন বেশি করুন, কিন্তু চেষ্টা করুন 365 দিনের মধ্যে 360 দিন না হলে 350 দিন ভালো খাবারগুলো খেতে, যে খাবারগুলোতে খুব তাড়াতাড়ি মানে খুব কুইক অ্যাবজর্পশন হয় কার্বোহাইড্রেট, যেমন যেমন ময়দা, আমাদের বাঙালিদের ময়দা ভীষণ তাড়াতাড়ি হয়, চিনি, আইসক্রিম, সফট ড্রিঙ্কস, অ্যালকোহল, এই কটা পারতপক্ষে অ্যাভয়েড করুন যাদের ডায়াবেটিস আছে এবং ট্রাইগ্লিসারাইড বেশি আছে।
দর্শক বন্ধু, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ট্রাইগ্লিসারাইডস কিন্তু শুধু হার্টের ঝুঁকি নয়, ডায়াবেটিসের ঝুঁকিও অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। কাজেই যদি ট্রাইগ্লিসারাইডস আপনার বেশি হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সচেতন হতে হবে, সতর্ক হতে হবে একেবারে গোড়ায়। তাহলে কিন্তু আপনি ডায়াবেটিসকেও অনেকটা দূরে ঠেলে দিতে পারবেন। আপনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, চেক আপ করুন, সঠিক জীবনযাত্রা বা লাইফস্টাইল সেটাকে অভ্যস্ত হন এবং তার সঙ্গে সুষম খাবার, ব্যায়াম এগুলো তো আছেই। ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন, পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রাইগ্লিসারাইডসকে নিয়ন্ত্রণে রাখবেন, ডায়াবেটিস থেকে দূরে থাকবেন। ধন্যবাদ।